আজ আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে বসেছি। ঢাকার নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে সামনে যে ১৩ই নভেম্বর আসছে ২০২৫ সাল, ওই তারিখটাকে ঘিরে কিছু সম্ভাব্য অস্থিরতা নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে, সেই নিয়েই আজকের আলোচনা। হ্যাঁ, বিষয়টা আসলেই ভাবনার। আর আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু একটা নির্দিষ্ট রিপোর্টের ওপর ভিত্তি করে হচ্ছে। ঠিক, আমরা বিডি ভয়েস অফ মিডিয়ার একটা বিশেষ প্রতিবেদন, যেটা শাহজাহান খান রিপোর্ট করেছেন, ৭ই নভেম্বর প্রকাশিত হয়েছে, ওই রিপোর্টটাই মূলত ব্যবচ্ছেদ করব আজ। একদম। এই রিপোর্টে দেশের নিরাপত্তা সংস্থাগুলোর কিছু উদ্বেগের কথা বলা হয়েছে, গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আর কি। তো আমাদের লক্ষ্যটা কি আজকে? আমরা চেষ্টা করব রিপোর্টে ঠিক কি বলা হচ্ছে, কেন এই ১৩ নভেম্বর তারিখটা হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, কারা এর পেছনে থাকতে পারে, রিপোর্টে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে, এই সব বুঝতে। আর অবশ্যই নিরাপত্তা বাহিনী কি ভাবছে বা কি প্রস্তুতি নিচ্ছে, সেই বিষয়ে রিপোর্টটা কি বলছে। আর এখানেই সবচেয়ে জরুরি বা হয়তো স্পর্শকাতর পয়েন্টটা চলে আসছে, এই ১৩ই নভেম্বর তারিখটা। রিপোর্ট অনুযায়ী এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা আছে। ও আচ্ছা। সেই মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখটা নাকি জানা যেতে পারে। এই ট্রাইব্যুনাল তো মূলত ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য, তবে এই নির্দিষ্ট মামলায় অভিযোগটা বোধহয় গণহত্যার, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আচ্ছা। তো এই রায় ঘোষণার তারিখ জানার সম্ভাবনা, এটাকে কেন্দ্র করেই একটা মহল পরিস্থিতি গরম করার চেষ্টা করতে পারে। রিপোর্ট অন্তত সেরকমই আশঙ্কা করছে। তার এই মামলার বিষয়টাই একদম কেন্দ্রে। বেশ জটিল লাগছে ব্যাপারটা। আচ্ছা, রিপোর্টের গভীরে যাই চলুন। এই যে অস্থিরতার কথা বলা হচ্ছে, এর মূল কারণ বা প্রেক্ষাপটটা ঠিক কি বলছে রিপোর্ট? রিপোর্ট কিন্তু সরাসরি বলছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটা অংশ, তারাই নাকি এই ১৩ নভেম্বরকে কেন্দ্র করে দেশে একটা অস্থিরতা তৈরির ছক কষছে। তাই নাকি? হ্যাঁ, রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। আর তারা নাকি এর মধ্যে সোশ্যাল মিডিয়া বা অন্য মাধ্যমে ঢাকা লকডাউনের ঘোষণাও দিয়ে দিয়েছে। কর্মী সমর্থকদের নাকি সেইভাবে সংগঠিত করার চেষ্টাও করছে। ঢাকা লকডাউন, এটা তো বেশ সিরিয়াস কথা। অবশ্যই, যদি রিপোর্টের এই তথ্য সত্যি হয় তাহলে তো এটা বিশাল উদ্বেগের। জনজীবন পুরোপুরি থামিয়ে দেবার একটা চেষ্টা আর কি। কিন্তু উদ্দেশ্যটা কি? রিপোর্টে কি বলা হয়েছে? শুধুই কি ওই বিচার প্রক্রিয়া আটকানো? দেখুন, রিপোর্ট অনুযায়ী মূল লক্ষ্য সেটাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে হয় বাধা দেওয়া বা প্রশ্নবিদ্ধ করা। তবে এর সাথে সাথে আরও কিছু লক্ষ্যের কথাও রিপোর্টে আছে। যেমন ধরুন, সামনে যদি কোনো নির্বাচন থাকে, সেটা ভণ্ডুল করার চেষ্টা বা সার্বিকভাবে দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া, যাতে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদের উপর একটা চাপ তৈরি হয়। বুঝতেই পারছেন, ক্ষমতা বদলের পর পরিস্থিতি তো এমনিতেই একটু সংবেদনশীল থাকে। হ্যাঁ, তা তো বটেই। তার মধ্যে এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে দিতে পারে। আপনি অন্তর্বর্তী সরকারের কথা বললেন। এই সরকার কিভাবে এলো বা এর আগের পরিস্থিতি নিয়ে রিপোর্টে কি কিছু বলা আছে? সেটা জানলে হয়তো কারণটা আরও পরিষ্কার হতো। না, এই সংযুক্ত রিপোর্টে অন্তর্বর্তী সরকারের গঠন বা তার আগের রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে খুব বেশি কিছু নেই। আলোচনাটা মূলত ১৩ নভেম্বরের সম্ভাব্য ঘটনা আর নিরাপত্তা প্রস্তুতির মধ্যেই রাখা হয়েছে। আচ্ছা। সুতরাং আমাদেরও রিপোর্টের তথ্যের মধ্যেই থাকতে হচ্ছে। তবে এটা বলা যাচ্ছে যে ক্ষমতা পালাবদলের পরের সময়টা রাজনৈতিকভাবে নাজুক, আর সেই নাজুক পরিস্থিতিকেই ব্যবহার করার একটা চেষ্টার কথা রিপোর্টে ইঙ্গিত করা হচ্ছে। বেশ, তাহলে এবার দেখি রিপোর্টে যে পরিকল্পনার কথা বলা হচ্ছে তার কৌশলগুলো কি কি। জানা যাচ্ছে বেশ কিছু সুনির্দিষ্ট দিক নাকি নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। রিপোর্টের সবচেয়ে চাঞ্চল্যকর দাবিগুলোর একটা হলো, এই পুরো বিষয়টা নাকি একটা প্রতিবেশী দেশ থেকে সমন্বয় করা হচ্ছে। কি বলছেন? প্রতিবেশী দেশ থেকে? হ্যাঁ, রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। এটা কিন্তু সাংঘাতিক একটা অভিযোগ। যদিও রিপোর্টে এর সপক্ষে খুব নির্দিষ্ট প্রমাণ বা তথ্যের উৎসের বিস্তারিত কিছু নেই, শুধু নিরাপত্তার সূত্রের কথাই বলা হয়েছে। এটা তো বিষয়টাকে অন্য মাত্রা দিয়ে দেয়। অবশ্যই, এই ধরনের অভিযোগ সত্যি হলে এর আন্তর্জাতিক প্রভাব পড়তে পারে। তবে আবারও বলছি, আমরা শুধু রিপোর্টের ভিত্তিতে আলোচনা করছি, এর সত্যতা যাচাই করার সুযোগ আমাদের এখানে নেই। না, ঠিক আছে, আমরা রিপোর্টের তথ্য নিয়েই থাকব। আচ্ছা, রিপোর্টে আর কি কৌশলের কথা আছে? আরও বলা হয়েছে, এই কথিত পরিকল্পনার অংশ হিসেবে নাকি দেশ জুড়েই কর্মী বাছাই করে, বিভিন্ন এলাকায় নাশকতার ট্রেনিংও দেওয়া হয়েছে।
ট্রেনিং, নাশকতার। হ্যাঁ, আর কৌশল হিসেবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মূল তারিখ মানে ১৩ নভেম্বরের আগের দিন ১২ নভেম্বর সন্ধ্যা থেকেই ছোট ছোট দলে ভাগ হয়ে রাস্তায় নামা। মানে আগে থেকেই শুরু। হ্যাঁ, হঠাৎ হঠাৎ মিছিল বের করা আর গণপরিবহন, বিশেষ করে বাসে আগুন ধরিয়ে দেওয়া, এইভাবে একটা আতঙ্ক আর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার ছক কষা হয়েছে। তার মানে মূল দিনের আগেই একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা। এটা কি মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হতে পারে? হতে পারে। রিপোর্ট অনুযায়ী এটা একদিকে যেমন মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা, তেমনি নিরাপত্তা বাহিনীকে হয়তো বিভিন্ন দিকে ব্যস্ত রেখে মানে আসল পরিকল্পনাটা ১৩ তারিখ ভোরের জন্য সেটা বাস্তবায়নের সুযোগ তৈরি করা। ১৩ তারিখ ভোরের জন্য? সেই ভোরের জন্য কি আলাদা পরিকল্পনা আছে? হ্যাঁ, এবং রিপোর্ট বলছে সেই ভোরের জন্য নাকি একেবারে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন লোকের ওপর। বলেন কি? কাদের নাম বলা হয়েছে রিপোর্টে, আর কি দায়িত্ব? রিপোর্টে কয়েকটা নাম এসছে, যেমন ধরুন গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকার উত্তরা পর্যন্ত সড়ক অবরোধ করে দেওয়া। ঢাকার একটা প্রধান এন্ট্রি পয়েন্ট কিন্তু এটা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। সে দায়িত্ব নাকি দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম নামে একজনের ওপর। আবার পূর্ব দিকের আরেকটা জরুরি পয়েন্ট, কাঁচপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ি, ওটাও তো খুব ভাইটাল। ওই রাস্তাটা বন্ধ রাখার দায়িত্বে নাকি থাকবেন লিয়াকত শিকদার নামে আরেকজন। এই দুটো পয়েন্ট যদি অচল করে দেওয়া যায় তাহলে তো ঢাকার সাথে দেশের বিরাট অংশের যোগাযোগ একরকম বন্ধই হয়ে যাবে। তার মানে ঢাকার প্রবেশপথগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার একটা ছক। হ্যাঁ, আর ঢাকার ভেতরে কি করার কথা বলা হয়েছে? হ্যাঁ, প্রবেশপথ বন্ধ করার সাথে সাথে খোদ ঢাকার ভেতরেও গণ্ডগোল বাঁধানোর পরিকল্পনা। রিপোর্টে বলা হয়েছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগানো, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ বাঁধানো, এই সবের দায়িত্বে নাকি থাকবেন সম্রাট নামে পরিচিত এক ব্যক্তি। সম্রাট? এই নামগুলো বা এদের পরিচয় নিয়ে কি রিপোর্টে কিছু আছে? না, বিস্তারিত কিছু নেই, শুধু নাম আর তাদের ওপর দেওয়া কথিত দায়িত্বের কথাই উল্লেখ করা হয়েছে। আচ্ছা, রিপোর্টে তো শুধু ঢাকা নয়, আরও কয়েকটা জেলার কথাও বলা হয়েছে, তাই না? ঠিক, রিপোর্টে আছে ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর আর শরীয়তপুর, এই জেলাগুলোকে নাকি এই বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনার অন্যতম কেন্দ্র হিসেবে ভাবা হচ্ছে। কারণটা কি? কারণ হিসেবে রিপোর্টে বলা হয়েছে এই জেলাগুলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তো সেখান থেকে হয়তো কর্মী সংগঠিত করে ঢাকায় আনা বা ওই এলাকাগুলোতেও উত্তেজনা তৈরি করার চেষ্টা হতে পারে। বুঝলাম। এই যে এতগুলো পরিকল্পনার কথা রিপোর্টে বলা হলো, ঢাকার রাস্তা বন্ধ, ভেতরে আগুন, নির্দিষ্ট জেলাগুলোতে উত্তেজনা, এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে? শুধু আইনশৃঙ্খলা খারাপ হওয়া? না না, এর প্রভাব হতে পারে বহুমাত্রিক আর খুব মারাত্মকও হতে পারে যদি রিপোর্টের আশঙ্কা সত্যি হয়। প্রথমত, আইনশৃঙ্খলার তো চরম অবনতি হবেই। রাস্তাঘাট বন্ধ থাকলে, বাসে আগুন দিলে মানুষের মধ্যে একটা ভয়, আতঙ্ক তৈরি হবে, স্বাভাবিক। দ্বিতীয়ত, সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতির উপর। ঢাকা যদি কার্যত অচল হয়ে যায়, সাপ্লাই চেইন ভেঙে পড়বে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, জাতীয় অর্থনীতিতে ধাক্কা লাগবে। মানুষের রোজগার, জীবনযাত্রা তো বিপর্যস্ত হবেই। স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ হয়ে যেতে পারে। আর সব মিলিয়ে এটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি খারাপ হবে। পরিস্থিতি যদি সত্যিই রিপোর্টের মতো এত গুরুতর হওয়ার আশঙ্কা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, নিরাপত্তা সংস্থাগুলো কি করছে? তারা কি জানে এইসব? আর তাদের প্রস্তুতি কেমন? রিপোর্ট কি বলছে নিয়ে? হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী দেশের নিরাপত্তা সংস্থাগুলো এই সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে শুধু জানেই না, তারা বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আর এই কথিত চেষ্টা ব্যর্থ করতে তারা নাকি খুবই কঠোর অবস্থানে আছে, কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা। রিপোর্টে এটাও বলা হয়েছে যে গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাকি এমন আরও কয়েকটা চেষ্টা ঠেকানো হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেও কি এবারের প্রস্তুতিতে কিছু যোগ হয়েছে? হ্যাঁ, রিপোর্টে সেই কথাই বলা হয়েছে। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবারের প্রস্তুতিটা আরও কঠোর, আরও সমন্বিত মনে হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুপারিশটার কথা রিপোর্টে বলা হয়েছে তা হলো প্রয়োজনে পরিস্থিতি সামলাতে সেনাবাহিনীকে মাঠে নামানো হতে পারে। সেনাবাহিনী? হ্যাঁ, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেই নাকি এই সুপারিশ করা হয়েছে। সাধারণত পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ মনে না হলে কিন্তু এমন সুপারিশ আসে না।
তা ঠিক। সেনাবাহিনীর উপস্থিতি তো পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা বড় বার্তা দেবে। এছাড়া আর কোনো নির্দিষ্ট পদক্ষেপ, যেমন গ্রেফতার বা নজরদারি? আছে। রিপোর্টে একটা নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে, যে ঢাকায় নাশকতার কৌশল নিয়ে ট্রেনিং দেওয়ার অভিযোগে সম্প্রতি মেজর অফ সাদিকুল হক সাদেক নামে একজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ও, তাই নাকি? হ্যাঁ, এই গ্রেফতারটাকে রিপোর্টের দাবির সপক্ষে একটা প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া কিছু সাবেক এবং বর্তমান পুলিশ কর্মকর্তার ওপরও নাকি সন্দেহবশত নজরদারি বাড়ানো হয়েছে। তার মানে শুধু রাস্তার লোক নয়, পেছনের লোক বা সহায়তাকারীদেরও ধরার চেষ্টা চলছে। মনে হচ্ছে তাই। এই তৎপরতাগুলো, যেমন সেনাবাহিনীর সম্ভাব্য মোতায়েন, নির্দিষ্ট গ্রেপ্তার, নজরদারি বাড়ানো, এগুলো সবই ইঙ্গিত দিচ্ছে যে নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না। তারা সম্ভাব্য সব দিক খেটিয়ে দেখছে। রিপোর্টে কিন্তু আরও একটা বড় উদ্বেগের কথা বলা হয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলতে পারে। সেটা হলো অবৈধ অস্ত্রের ব্যবহার। অবৈধ অস্ত্র, সে বিষয়ে রিপোর্টে ঠিক কী ধরনের আশঙ্কার কথা বলা হয়েছে? মানে এটা তো খুবই ভয়ের কথা। হ্যাঁ, খুবই ভয়ের কথা। রিপোর্টে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে 13ই নভেম্বর বা তার আশেপাশে সহিংসতা তৈরির জন্য নাকি অবৈধ অস্ত্র ব্যবহার করারও প্ল্যান আছে। বলেন কি? কোথায়, কিভাবে বা কি পরিমাণ অস্ত্র, সে বিষয়ে বিস্তারিত নেই রিপোর্টে। কিন্তু এই আশঙ্কাটাই খুব উদ্বেগের। এর সাথে জুড়ে আর একটা তথ্য রিপোর্টে আছে যে সম্প্রতি ঢাকায় সেনাবাহিনী নাকি অভিযান চালিয়ে একটা অবৈধ অস্ত্রের চালান আটক করেছে। আচ্ছা, যদিও এই আটকের সাথে 13 নভেম্বরের কথিত পরিকল্পনার সরাসরি যোগসূত্র রিপোর্টে বলা হয়নি, কিন্তু সময়টা তো কাছাকাছি, তাই প্রাসঙ্গিক। অস্ত্রের প্রসঙ্গে রিপোর্টে তো লাইসেন্স করা অস্ত্র নিয়েও একটা চিন্তা আছে, তাই না? হ্যাঁ, সেটাও একটা পয়েন্ট বটে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগের সরকারের আমলে, মানে আওয়ামী লীগ সরকারের আমলে, রাজনৈতিক বিচারে নাকি অনেক লোককে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। ক্ষমতা বদলের পর সেই অস্ত্রগুলো জমা দিতে বলা হলেও অনেকেই নাকি এখনো জমা দেয়নি। তো নিরাপত্তা সংস্থাগুলো আশঙ্কা করছে লাইসেন্স করা এই অস্ত্রগুলো 13 নভেম্বরের ঘটনায় অপব্যবহৃত হতে পারে। এটাও তো একটা বড় ঝুঁকি, লাইসেন্স করা অস্ত্র ভুল হাতে গেলে। হ্যাঁ, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এগুলো যদি বেআইনি কাজে ব্যবহার হয় তাহলে তো মুশকিল। সব মিলিয়ে তাহলে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি কেমন মনে হচ্ছে রিপোর্ট অনুযায়ী? বেশ জোরদার। রিপোর্টের ভাষ্য অনুযায়ী প্রস্তুতি বেশ জোরদার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট, পুলিশ, র্যাব, অন্যান্য গোয়েন্দা সংস্থা, এদের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। গোয়েন্দা নজরদারিও নাকি অনেক বাড়ানো হয়েছে। মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করা দরকার, দৃশ্যমান এবং অদৃশ্য, সবই করা হচ্ছে বলে রিপোর্টটা জানাচ্ছে। আচ্ছা, তাহলে যদি পুরো বিষয়টা একটু গুছিয়ে দেখি, এই রিপোর্ট বলছে একদল লোক 13 নভেম্বরকে কেন্দ্র করে দেশে বড় গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করতে পারে। এর জন্য নাকি নির্দিষ্ট প্ল্যান আছে, লোক ঠিক করা আছে, এমনকি বাইরের দেশের সাহায্য নেওয়ার মতো মারাত্মক অভিযোগও রিপোর্টে আছে। অস্ত্র ব্যবহারের আশঙ্কাও করা হচ্ছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনী বিষয়টা জানে এবং তারা সর্বোচ্চ সতর্ক। প্রয়োজনে সেনাবাহিনী নামানোর কথাও ভাবা হচ্ছে। আর যারা এর পেছনে আছে তাদের ধরার চেষ্টাও চলছে। সব মিলিয়ে 13 নভেম্বর দিনটা বেশ একটা উত্তেজনাকর দিন হতে পারে বলেই রিপোর্টটা ইঙ্গিত দিচ্ছে। সবার নজর থাকবে সেদিকেই। সারসংক্ষেপ মোটামুটি এটাই। তবে এইখানে এসে আবার একটু মনে করিয়ে দিই, আমাদের এই পুরো আলোচনা কিন্তু একটা মাত্র মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে। হ্যাঁ, সেটা জরুরি। এবং সেই রিপোর্টটাও মূলত নিরাপত্তা সূত্রের দেওয়া তথ্যের উপর নির্ভরশীল বলেই দাবি করা হয়েছে। দেখুন, যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে, বিশেষ করে যখন রাজনৈতিক টেনশন খুব বেশি থাকে, তখন তথ্যের 100% নির্ভুলতা যাচাই করা কিন্তু খুব কঠিন। তা ঠিক। অনেক সময় অতিরঞ্জন বা গুজব ছড়ানোরও সুযোগ থাকে। তাই এই রিপোর্টের তথ্যগুলোকে আমাদের সেই সাবধানতা নিয়েই দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, রিপোর্টে কি কোনো নিরাপত্তা বিশ্লেষক বা নিরপেক্ষ কারো মতামত আছে, শুধু নিরাপত্তা সূত্রের তথ্যের বাইরে? হ্যাঁ, রিপোর্টের শেষের দিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতামতের কথাও একটু বলা হয়েছে। তারা কি বলছেন সেটাও ভাবার মতো। কি বলছেন তারা? প্রতিবেদন অনুযায়ী বিশ্লেষকরা জোর দিচ্ছেন যে এই ধরনের কথিত অপচেষ্টা মোকাবেলায় শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। সবচেয়ে জরুরি হল জনগণকে সাথে নেওয়া, তাদের আস্থা অর্জন করা, তাদের পাশে পাওয়া।
জনগণের ভূমিকা? হ্যাঁ, কারণ জনগণের সমর্থন ছাড়া এত বড় একটা যদি সত্যি হয় সংকট, মোকাবেলা করা কঠিন হতে পারে। তারা বলছেন যে কোনো মূল্যে এই অপচেষ্টা ঠেকাতে হবে, কিন্তু জনগণকে নিয়েই। তার মানে জনগণের ভূমিকাও এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অবশ্যই। বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে কয়েকটা জিনিসের ওপর। যেমন, যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে রিপোর্টে অভিযোগ, তাদের আসল ক্ষমতা বা প্রস্তুতি কতটা, নিরাপত্তা বাহিনী কতটা কার্যকরভাবে তাদের আটকাতে পারে, আর সাধারণ মানুষ তারাই পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেখায় বা কার পক্ষ নেয়। এটা একটা চলমান পরিস্থিতি, বুঝতেই পারছেন, অনেক কিছুই ঘটতে পারে। বোঝা গেল। তাহলে আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করলাম বিডি ভয়েস অফ মিডিয়ার একটা নির্দিষ্ট রিপোর্টের ভিত্তিতে ঢাকার সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে 13ই নভেম্বর ঘিরে যে উদ্বেগ আর প্রস্তুতি, সে সম্পর্কে বিস্তারিত জানতে। আমরা কিন্তু কঠোরভাবে রিপোর্টের তথ্যের মধ্যেই থেকেছি, কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া বা মন্তব্য করা থেকে বিরত থেকেছি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য ছিল শুধু রিপোর্টটাতে কি বলা হয়েছে সেটা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা, এর বাইরে কোনো নিজস্ব মতামত বা সিদ্ধান্তে আসা নয়। এই পুরো আলোচনার শেষে এসে আমার মনে একটা প্রশ্ন আসছে, হয়তো আমাদের শ্রোতাদের মনেও আসতে পারে। এই রিপোর্ট আর এর বিষয়বস্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বলুন, কি প্রশ্ন? প্রশ্নটা হলো, রাজনৈতিকভাবে যখন একটা দেশ এত উত্তপ্ত থাকে, যখন নাশকতার মতো গুরুতর আশঙ্কার কথা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মিডিয়ায় আসে, তখন রাষ্ট্র বা সরকার কিভাবে দুটো জিনিসের মধ্যে ভারসাম্য রাখে? একদিকে নিরাপত্তা নিশ্চিত করার বিরাট দায়িত্ব, আর একদিকে তথ্যের অবাধ প্রবাহ আর মতপ্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক অধিকারগুলো। এই রিপোর্টে যেমন একদিকে মারাত্মক পরিকল্পনার কথা বলা হয়েছে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে, আবার অন্যদিকে এই ধরনের রিপোর্ট প্রকাশ করার স্বাধীনতাও তো মিডিয়ার থাকা দরকার, তাই না? এই দুইয়ের মধ্যে টানাপোড়েনটা তো বিশাল, বিশেষ করে যখন ভুল তথ্য বা গুজব ছড়ানোরও আশঙ্কা থাকে। এই ভারসাম্য রক্ষা করা কতটা কঠিন? এটা নিঃসন্দেহে এই সময়ের রাষ্ট্র পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা আর স্বাধীনতা, এই দুটো মৌলিক অধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করা সবসময়ই কঠিন, বিশেষ করে সংকটের সময়। একদিকে যেমন রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের নিরাপত্তা দেয়া, নাশকতার ঝুঁকি কমানো। হ্যাঁ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনেক সময় নাগরিক অধিকারকে চেপে ফেলার ঝুঁকি তৈরি করে। আবার তথ্যের ওপর নিয়ন্ত্রণ আনতে গেলে গুজব আরও বেশি ডালপালা মেলে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ঠিক। এই সূক্ষ্ম ভারসাম্যটা কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে রাষ্ট্র পরিচালকদের, সমাজকে, আমাদের সবাইকে নিরন্তর ভাবতে হয়। এর কোনো সহজ সমাধান নেই, তবে আলোচনাটা চালিয়ে যাওয়া খুব জরুরি। এটা আসলেই একটা গভীর চিন্তার বিষয়।